জন্মের পরেই আমরা প্রথম যে অনুভূতিটা অনুভব করি সেটা কি জানো? ভালোবাসা। এটাই একমাত্র জিনিস যা পৃথিবীর সবচেয়ে পবিত্র। আর সেই ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপের বর্ণনাই আজকের এই গল্প। অনেকেই তো অনেকভাবে যার যার এন্ট্রি নিয়ে থাকে। আমি না হয় এন্ট্রিটা গানে গানেই নিলাম। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে তো প্রেম আমি কথা পাব না, তো প্রেম আমি কথা পাব না, তো তোমার হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আর গানটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধু। গল্প শুরু হয় মধ্যবয়স্ক একজন রামকে দেখিয়ে, যে একজন ওয়াইল্ড লাইফ নেচার ফটোগ্রাফার এবং হবঘুরে। যেমনটা হওয়ার স্বপ্ন আমার মতো অনেকেরই স্বপ্ন হলেও রাম এটা বাস্তবে রূপ দিয়েছে। সে অনেক স্টুডেন্টদের ফটোগ্রাফিও শেখায়। একজন স্টুডেন্ট যার নাম প্রভা, সে রামকে ভীষণ পছন্দ করে। ক্লাস শেষ করে রাম স্টুডেন্টদের জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কেউ ড্রাইভ করতে জানো? প্রভা উত্তর দেয়, আমি জানি। সেদিন মাঝরাতে প্রভা রামের কথা মতো তার রুমের সামনে আসে। তার টিচার খুবই টায়ার্ড ছিল, তার জন্য গাড়ির সিটটাকে সে ইনক্লাইন করে দেয়। রাম এসে সেই সিটে শুয়ে পড়লে সে খুব সাবধানে সিট বেল্টটাকে লাগিয়ে দেয়, যেন তার ঘুমটা না ভেঙে যায়। ঠিক এতটাই পছন্দ করে সে তার টিচারকে। অনেকটা সময় পর যখন রামের ঘুম ভাঙে, প্রভা জানায় রাস্তায় প্রবলেম থাকায় তারা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। রাম তাকে বলে, জানালার কাজটা নামাও, এবার বাইরের বাতাসের গন্ধটা নাও। কেমন লাগলো আমার গ্রামের হাওয়া? এটা আপনার গ্রাম? প্রভা জিজ্ঞেস করে। এরপর রাম অনেক এক্সাইটেড হয়ে তার গ্রামের সবকিছু প্রভাকে দেখাতে লাগে। তবে একটি ব্রিজ দেখে তার এক্সাইটমেন্ট একদমই থমকে যায়। কিন্তু কেন? এই ব্রিজে কি এমন স্মৃতি রয়েছে যা তাকে থমকে দিল? এরপর সে তার স্কুলের সামনে আসে। ওয়াচম্যানকে সে তার পরিচয় দিতেই ওয়াচম্যান তো দারুণ খুশি। রাম জিজ্ঞেস করে, আমি কি স্কুলে গিয়ে একটু ঘুরে আসতে পারি? কেমন অদ্ভুত প্রশ্ন করছো, এটা তোমার স্কুল, যখন খুশি তখনই তুমি আসতে পারো এবং ঘুরে দেখতে পারো। এটা শুনে রাম সোজা চলে যায়। সে পুরনো ক্লাসরুমের বেঞ্চে বসে সামনের ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে থাকে। আর এরপর পেছনের আরো একটি বেঞ্চে বসে আগের বসে থাকা বেঞ্চটার দিকে তাকিয়ে থাকে। তার সমস্ত খুশি যেন মলিন হয়ে যায় এক অজানা হতাশায়। হঠাৎ করেই ওয়াচম্যান মুরলি নামের একজন স্টুডেন্টের কথা তার কাছে জিজ্ঞেস করে। রাম মুরলিকে ফোন করে ওয়াচম্যানকে দেয়। ওয়াচম্যানও যেন অনেক বছর পরে পুরনো এই ছেলেদেরকে পেয়ে অনেক খুশি। এরপর সে মুরলির সাথে কথা বলে। আজ অনেক বছর পর স্কুলে এসে রামের অনেক বেশি ইচ্ছে করছে তার পুরনো বন্ধুদের সাথে কথা বলতে। সে শোভা নামের একজনকে কল করে, যে তার সাথেই পড়তো আর তাকে রাম নিজের বোনের মতোই দেখতো। তবে শোভার কাছেও সবার নম্বর নেই। এরপর মুরলি জানায় তাদের স্কুলের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। রামকে গ্রুপে অ্যাড করতেই সবাই রামের কথা বলতে থাকে। এতদিন পর রাম তার পুরনো সব বন্ধুদের সাথে কথা বলতে পেরে অনেক খুশি হয়ে যায়। কিন্তু তার স্টুডেন্ট প্রভার মনটা একটু খারাপ হয়ে যায়। কিন্তু সে তার ভালো লাগার মানুষটির সাথে থাকলেও রাম যেন তার সাথে নেই। এইভাবেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলতে বলতেই তারা ঠিক করে 2 মাস পরে তারা সবাই মিলে রিইউনিয়ন করবে। দৈনন্দিন কাজে ব্যস্ত নিজের জীবনকে ভুলে যাওয়া এই মানুষগুলো একসাথে হয়ে তারা যেন আবার ফিরে গেছে তাদের সেই তারুণ্যে। সবাই দারুণ মজা করছে। তবে এখনো রাম আসেনি। তার বোন শোভা মিষ্টি নিয়ে অপেক্ষা করছে
করছে তার ভাইয়ের জন্য, যাকে অনেকদিন হলো সেও দেখে না। রামকে দেখেই সবাই যেন অনেক খুশি। তারা সবাই মিলে অনেক আনন্দ করে। শোভা মুরলিকে জিজ্ঞেস করে সবাই কি চলে এসেছে। মুরলি বলে 4 জন আসতে বাকি আছে, তাদের মধ্যে 3 জনকে আমি রাস্তা বলে দিয়েছি, তাহলে 4 নাম্বারটাকে শোভা জিজ্ঞেস করে। মুরলি নাম না বলে তাকে ইশারায় চুপ করতে বলে, তবে শোভা বুঝতে পারে না মুরলি এমন কেন করছে। রাম এসব দেখে বলে কে। মুরলি উপায় না পেয়ে বলেই দেয় জানু। আমাদের জন্য জানু মানিয়েছিল গান, আর জানুর জন্য গানই ছিল তার সবকিছু। তার বাবা মা বিখ্যাত গায়িকার নাম অনুযায়ী তার নাম রেখেছিল এস জান্নাতি। এখন আমি রেডিওতে যখন গানগুলো শুনি মনে হয় জানু তাদের গান নয়, তারাই যেন জানুর গানগুলোকে গাইছে। এই গানগুলোকে শুনলেই জানুর কণ্ঠ, তার চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে। শুধু তার গানই নয়, আমি তার প্রতিও মুগ্ধ ছিলাম, আর এই কথাটা সেও জানতো। কিন্ডারগার্টেন থেকেই আমি তার সাথেই পড়তাম, তখন থেকে আজ পর্যন্ত আমি তার কথাই শুনতাম। সেও যদি কোনো কিছু চাইতো তাও সেটা আমার কাছেই চাইতো। সেই ছিল আমার স্কুলের 90% উপস্থিতির কারণ। যে দিনগুলোতে আমি কম নাম্বার অথবা অন্য কোনো কারণে উদাস থাকতাম, কেউ সেটা না বুঝলেও সে ঠিকই বুঝে যেত। সে জিজ্ঞেস করতো কি হয়েছে। তার এই একটি প্রশ্নই যেন আমার পুরো দিনটাকে ভালো করে তুলতো। আমি বোঝাতে পারবো না জানো আমার জন্য কি। যখনই আমি মন্দিরে যাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, জানু যেন কখনোই আমার চোখের আড়াল না হয়। একদিন জানু স্কুলে আসে না, আর এই জন্যই রামের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। শুধু ওই দিন নয়, এর পরের দিনও জানু স্কুলে আসে না। রামের যেন আর কোনো কিছুতেই ভালো লাগছে না। সে শোভাকে ইশারায় জিজ্ঞেস করে জানু কেন আসেনি। শোভা বলে আমি কি করে জানবো। তবে সে বুঝে যায় তার ভাইয়ের মনটা ঠিক কতটা খারাপ। তাই সে একজনের কাছে জানুর বাড়ির ঠিকানা শুনে নেয়, আর সে জানতে পারে তার বাড়ির সামনে সুকুমার নাম লেখা থাকবে। রাম তার বোনকে নিয়ে বেরিয়ে পড়ে জানুর বাড়ির উদ্দেশ্যে। সারাটা বিকাল জুড়ে জানুর বাড়ি খুঁজলেও খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে তারা। এরপরে শনি রবিবার স্কুল তো বন্ধ। এতদিন জানুকে না দেখে তার যেন কিছুই ভালো লাগছিল না। আসলে তার খারাপ লাগার কারণ হচ্ছে জানুর হঠাৎ স্কুলে না আসার কারণটা সে জানে না। মন খারাপ করে সে ভাবছে জানুর কথা। এরপরেই সোমবার, আজ হয়তো জানুকে সে দেখতে পারবে, এই ভেবেই অনেক আশা নিয়ে সে স্কুলে আসে। আর এরপর জানুকে আজ আমি 4-5 দিন পর দেখতে পেয়েছি। সে এখনো অসুস্থ। সবাই তার কাছে গিয়ে তার খোঁজ নিচ্ছে, শুধু আমি বাদে। যদি আমি 4-5 দিন আগের আমি হতাম তাহলে আমি দৌড়ে গিয়ে তার খোঁজ নিতাম। তবে আজ আমি যেন থমে গেছি। যদিও আমার বারবার ইচ্ছে হচ্ছে তার কাছে গিয়ে বলতে তুমি কেন এতদিন আসোনি। জানো কতটা কষ্ট পেয়েছি তোমায় না দেখে, কিন্তু কোনো এক অজানা কারণে আমি তা বলতে পারিনি। তবে এরপরেই আমি বুঝতে পারিনি এটা কি ছিল। তবে যতটুকু বুঝেছি তাতে এইটুকু বলতে পারি এটাই আমার প্রথম প্রেম। বুঝতে পারছিলাম না কি হচ্ছিল। আমার ভিতরে এক খুশির বন্যা বয়ে চলছিল। আমার হৃদয় যেন খুশিতে লাফিয়ে উঠছিল। এরপর থেকেই কখনো জানুর সাথে স্বাভাবিক হয়ে আর কথা বলতে পারিনি। সেই সামনে এলেই আমার মধ্যে খুব লজ্জা আর অস্থিরতা কাজ করত। আর আমার এই অনুভূতিটা আমি শোভাকে না বলে থাকতে পারিনি। এরপর থেকেই আমাদের মধ্যে শুধু চোখে চোখেই কথা হতো। ভেবেছিলাম হয়তো কেউ এই বিষয়টা জানবে না, কিন্তু সতীশ তা বুঝে গিয়েছিল, আর তার কাছ থেকেই জেনেছিল মুরলি। একদিন ক্লাস শেষে জানু রামকে ডেকে বলে এইসব অন্যান্য চিন্তা ভাবনার জন্য তোমার পড়ালেখা অবহেলা করো না, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তুমি কি আমায় কিছু বলতে চাও। রাম বলে না। পরের দিন ক্লাসে মিস জানুকে গান করার জন্য বলে। রাম সতীশের মাধ্যমে জানুকে বলে যমুনা নদীর তীরে গানটি শোনাতে। তবে জানু ইচ্ছে করেই অন্য একটি গান করে। রাম এরপর থেকে রোজ একের পর এক বাহানা করতে থাকে তার কাছ থেকে ওই গানটা শোনার জন্য। তবে জানু কোনোভাবেই সেই গানটা করে না, বারবার অন্যান্য গানই করে। আজ জানুর জন্মদিন। রামকে দেখে
দেখেই সে বলে, এই নাও চকলেট। রাম পালিয়ে যেতে চায় কিন্তু তার বন্ধুরা তাকে ধরে ফেলে। জানু বলে, আরেকটা নাও। রাম চকলেট নিয়ে বলে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ? আমায় উইশ করবে না? রাম অনেক কষ্টে বলে, হ্যাপি বার্থডে। এত ঘামছো কেন তুমি? শোভা বলে, আমার ভাই একজন স্পোর্টম্যান। তবে দেখতে পায় জানু জিজ্ঞেস করে, কি হয়েছে? শোভা জানুর হাত রামের বুকে রাখে। জানু আসলে বুঝতে পারেনি সে কি করেছে। তবে আমি ক্লাস 10-এর রামচন্দন স্পষ্টই বুঝতে পেরেছিলাম আমার সবকিছুই এখন জানু। আজ তাদের ফাইনাল পরীক্ষা। রামের মতো জানুর মনটাও আজ অনেক খারাপ। দীর্ঘ 2 মাস তাদের স্কুল বন্ধ, দেখা হবে না তাদের। আমি তাহলে এখন আসি। এই বলেই জানু চলে গেলে রামের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তবে আবার জানু সেই ব্রিজে ফিরে আসে আর রামের জামাতে কলমের কালি ছিটিয়ে বলে, আমায় ভুলে যেও না। রামও খুবই খুশি হয়ে যায়। হ্যাপি হলিডেজ। এই বলেই সেই ব্রিজে রামের কাছ থেকে বিদায় নিয়েছিল জানু। আজও জানুর আসার কথা শুনে রাম লজ্জায় ভয়ে দূরে গিয়ে লুকিয়ে আছে, ঠিক যেন সে ক্লাস 10-এর রামের মতোই। শুধু মিসিং রয়েছে তার গায়ের সেই ইউনিফর্ম। জানু এখানে এসে পৌঁছায়। তাকে দেখেও এখানকার সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। জানু এখন সিঙ্গাপুরে থাকে। অনেকদিন পর স্কুলের সব থেকে কাছের বান্ধবীকে দেখে সে যেন ইমোশনাল হয়ে পড়ে। শোভা তার সাথে অনেক কথা বলতে থাকে। তবে জানুর চোখ এখানে এসেও যেন কোনো এক মানুষকে খুঁজে বেড়াচ্ছে। এটা দেখে শোভার ইশারায় সতীশ যায় রামকে ডাকতে। তবে অনেক জোর করলেও রামের সাহস হয় না জানুর সামনে আসার। সতীশ গিয়ে ইশারায় এটা শোভাকে বললে জানু জিজ্ঞেস করে, কি হয়েছে? শোভা বলে, আসলে রাম এসেছে। 2 মাস ছুটি কাটানোর পর জানু অনেক খুশি হয়ে স্কুলে আসে। 2 মাস পর রামের সাথে তার দেখা হবে। তবে ক্লাসে এসে সবাইকে দেখতে পেলেও সে রামকে দেখতে পায় না। তাকে দেখতে না পেয়ে জানুর মন যেন ভীষণ খারাপ হয়ে যায়। টিচার যখন সবার অ্যাটেন্ডেন্স নিচ্ছিল তখন তিনি রামের নাম ডাকেন না। মুরলি টিচারকে জানায় তিনি রামের নাম ডাকতে ভুলে গেছেন। তবে মিস জানায় রেজিস্টারে তার নাম নেই, হয়তো সে অন্য সেকশনে পড়েছে। তবে খোঁজ নিয়ে তারা জানতে পারে রাম অন্য সেকশনেও নেই। জানু অবাক হয়ে দৌড়ে চলে যায় অফিসে আর সেখান থেকে জানতে পারে রাম তার ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে গেছে। তারা বুঝতে পারে না রাম কেন এমন করলো। তারা শোভাকে জিজ্ঞেস করে, তবে শোভা জানায় সে আজই ছুটিতে এসেছে। জানুর মনটা অনেক খারাপ হয়ে যায়। সতীশ এবং মুরলি সোজা চলে যায় রামের বাড়িতে। তবে তার বাড়ির দরজায় তালা লাগানো ছিল। পাশেই থাকা একটি লোকের থেকে সে জানতে পারে রামের বাবার অনেক ঋণ ছিল, তাই ঘর বাড়ি বিক্রি করে রাতারাতি তারা চেন্নাইতে চলে গেছে। এটা শুনে জানু পুরো ভেঙে পড়ে। কোনো কিছুই যেন তার আর এখন ভালো লাগে না। যে মেয়েটা গানকে এত ভালোবাসতো সে এখন সেই গান করাও বন্ধ করে দিয়েছে। এভাবেই রামের থেকে বিচ্ছিন্ন হয়ে সে যেন একদমই নির্জীব হয়ে পড়েছে। সব সময় রামের কথা ভেবেই তার সময় কাটত। জানু রামের কাছে আসে, যেন ক্লাস 10-এর রাম তার জন্য এখানে অপেক্ষা করছে। সে রামকে ডাকে। অনেক কষ্ট করে রাম তার দিকে তাকায়। রাম, আমায় চিনতে পেরেছো? আমি জানু। কেমন আছো তুমি? রাম ঠিক যেন ক্লাস 10-এর মতো করেই জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তুমি এখন কি করো রাম? আমি ট্রাভেল ফটোগ্রাফার। জানু রামকে এমন অস্বস্তিতে দেখে আর হঠাৎ করেই এত বছর পরেও জানুর ছোঁয়ায় রাম স্কুলের মতো করে জ্ঞান হারিয়ে ফেলে। এই জন্য শোভা তাকে অনেক কথা শোনায়, সাথে এটাও বলে জানু এত দূর থেকে এসেছে, তার বিয়ে হয়েছে এবং একটি মেয়েও আছে। সেগুলো নিয়ে জিজ্ঞেস করা বাদ দিয়ে তোমার এই অবস্থা। এই কথা শুনে রাম যেন চমকে যায়। এরপর যখন জানতে পারে জানু না খেয়ে আছে সে উঠে চলে যায়। শোভা সবাইকে টেবিল থেকে উঠে যেতে বলে আর জানু শোভাকেও টেবিল থেকে উঠে যেতে বলে। এরপর রাম খুব সুন্দর করে যত্ন
করে একটি প্লেটে খাবার সাজিয়ে এনে জানুকে খেতে বলে। জানু সেই প্লেটটা নিয়ে খাবার খেতে থাকে আর রাম তাকে প্রাণ ভরে দেখতে চায়, তবে এক অজানা বাধায় তাকে শান্তিতে দেখতেও পারে না। এদিকে তাদের এমন দেখে শোভা আর মুরলি খুবই ভয় পাচ্ছে, কারণ তাদের দেখে মনে হচ্ছে তারা যেন সেই জায়গা থেকে শুরু করেছে যেখানে দুইজন সম্পর্কটাকে স্থগিত করেছিল। এদিকে জানু অর্ধেক খাবার গিয়ে প্লেটটা রামকে দিয়ে বলে, তুমি তো কিছু খাওনি তাই না, এগুলো শেষ করো। আর রাম ভালোবাসার মানুষের সেই এইটু প্লেট থেকে চামচ দিয়ে খুব তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেয় রাম। আর এইসব দেখে তো শোভা ভয়ে মুরলিকে বলে, ওদের মধ্যে কিছু হবে না তো? মুরলি বলে, আমি তো সেটা ভাবছি না, আমি ভাবছি যদি তাদের মধ্যে কিছু হয়ে যায় আর যদি সিঙ্গাপুরে থাকা জানুর পর তা জানতে পেরে যায়, আর যদি এটাও জানতে পারে এই গেট টুগেদারের অ্যারেঞ্জ করেছি তুমি আর আমি, তাহলে তো আমাদের দশমী, ঈদ, রমজান সব একসাথেই সেলিব্রেট হবে। এরপর মুরলি জানুকে স্টেজে এসে কিছু বলার জন্য বলে। জানু গিয়ে বলে, আমি খুবই খুশি, আমি সব সময় ভাবতাম হয়তো এখানে সবাই পাল্টে গেছে, কিন্তু আজ দেখলাম কিছুই পাল্টায়নি, পাল্টে গেছে শুধু আমাদের সেই নীল সাদা ইউনিফর্ম। সতীশ জানুকে একটি গান করতে বলে, আর সুযোগ পেয়ে রাম আজও মুরলিকে বলে তাকে যমুনা নদীর তীরে গানটি শোনাতে, তবে দুর্ভাগা রাম আজও জানুর গলায় সেই গানটা শুনতে পায় না। তাদের সেই রিইউনিয়ন অনুষ্ঠানটা এখানেই শেষ হয়ে যায়। এরপর সতীশ, মুরলি, শোভা, জানু এবং রাম এই পাঁচজন একটি কফি শপে আসে। জানু কাল সকালেই আবারও সিঙ্গাপুরে চলে যাবে। এটা শুনে শোভা তাকে কয়েকদিন থেকে যেতে বলে। জানু বলে, এখানে এসে আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু আমি আমার মেয়েকে রেখে এসেছি, আমায় যেতেই হবে। সে তার মেয়ের ছবি সবাইকে দেখায় এবং রাম অনেক চেষ্টা করছিল ছবিটাকে দেখার, তবে কেউই তাকে সেই ছবিটা দেখার সুযোগই দিচ্ছিল না। আর এই জন্যই জানু আবারও ফোনটা রামের হাতে দেয়। রাম এক পলকে ছবিটাকে দেখতে থাকে, জানুর মেয়েকে দেখতে ঠিক যেন স্কুলের জানুর মতো। শোভা তখন রামকে বলে, এই জন্যই ঠিক সময়ে বিয়ে করতে হতো তোমাকে, তাহলেই আর অন্যের বাচ্চাকে এভাবে দেখতে হতো না। এটা শুনে জানু একদমই চমকে যায়, কেন বিয়ে করোনি রাম? রাম খুবই হতভম্ব হয়ে বলতে থাকে, মানে আসলে আমার বাবা মেয়ে খুঁজছে আমার জন্য। তার এই কথা শুনে সবাই খুবই চমকে যায়। মুরলি রামকে গাড়িতে পাঠিয়ে দিয়ে সবাইকে গাড়িতে যেতে বলে। এখানে স্পষ্ট করে কারণটা না দেখালেও আসলে রামের বাবা আর বেঁচে নেই। আর রাম জানুকে দেখে এতটাই নার্ভাস যে তার মৃত বাবার কথাও বলে গেছে। এরপর রাম জানু এবং শোভাকে নিয়ে তাদের ড্রপ করতে যায়। মুরলি শোভাকে বলে দিয়েছিল রাম যেন প্রথমে শোভাকে ড্রপ করে, কারণ রামের হাবভাব কিছুই ভালো লাগছে না তার। তবে আগে যেন শোভাকে ড্রপ করতে পারে তার জন্য অনেক লম্বা রাস্তাতে গিয়েই ড্রপ করে দেয় শোভাকে রাম। এরপর জানু রামকে জিজ্ঞেস করতে থাকে, রাম তুমি কেন বিয়ে করোনি? রাম এই কারণটা তাকে বলতে চায় না। প্লিজ রাম আমাকে বলো, আমার জন্য হলেও যদি না করে থাকো তাহলে সেটাও বলো, আমাকে জানতে হবে কেন তুমি বিয়ে করলে না রাম, প্লিজ বলো। তখনই রাম বলে, জানু তোমার হোটেলে এসে গেছি, তুমি কি সত্যিই আমাকে এখনই ড্রপ করে দিবে? রাম বলে, না না, আমি কাল সকালে তোমাকে এয়ারপোর্টে ড্রপ করে দিব, আমার নম্বরটা নাও। এই বলে নম্বরটা সে দিয়ে দেয় আর বলে, জানু আমি ইচ্ছে করে এমন। জানু হতাশ হয়ে সোজা তার রুমে চলে আসে। রুমে এসে সে অনেকক্ষণ শুধু রামের কথাই ভাবতে থাকে। সে ভাবতে থাকে সে কি রামকে কল করবে, রামকে কি আটকাবে। তবে এরপর সে রামকে কল করেই বলে, রাম তুমি কি চলে গেছো? প্লিজ বলো না, তুমি কি অনেক দূরে চলে গেছো? কোথায় আছো তুমি রাম? জানো আমি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি যেখানে তুমি আমায় ছেড়ে গেছো। আসলে আজও রাম ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছে যেখানে জানো তাকে ছেড়ে গিয়েছে। আজও সে বিয়ে করেনি, তার কোনো সংসার
আর নেই, সে আর অন্য কাউকেই ভালোবাসে না। আজও জানুকে ততটাই ভালোবাসে যতটা ক্লাস 10-এ 94 সালে ভালোবাসতো। তবে জানু সেখানে নেই। রামকে যেখানে সে ছেড়ে গেছে সেখান থেকে সে অনেকটাই এগিয়ে গেছে। তার স্বামী রয়েছে, সংসার রয়েছে এবং একটি মেয়েও রয়েছে। তবে তাদের এই পুনরায় সাক্ষাৎ তাদের জীবনে কি আনতে চলেছে জানতে হলে আমার পাশেই থাকতে হবে বন্ধু। তোমরা যদি চাও পরের পার্টটা নিয়ে আমি তোমাদের সামনে খুব শীঘ্রই চলে আসব, আর এটার জন্য আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর তুমি যদি হয়ে থাকো আমার চ্যানেলে নতুন, তাহলে আমি তোমার কাছে একটি সাবস্ক্রাইব পাওনা থাকবো বন্ধু। আজকের মতো শুভ বিদায়।